বিতর্কের মাঝেই এবার নেট বাতিল। এই দুই পরীক্ষার বিতর্ক নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে দেশ। দুর্নীতির অভিযোগ উঠেছে, রাতারাতি অধ্যাপক নিয়োগের পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তারপরেও 9 লক্ষের বেশি পরীক্ষার্থী আশ্বস্ত হচ্ছেন কোথায়? তাদের ক্ষোভ রয়েছে, অনিশ্চয়তা রয়েছে ভবিষ্যৎ নিয়ে। এরকম একাধিক বিষয় নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ঝাঁপাচ্ছেন বিরোধীরাও। আমরা এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন নিট ক্যান্ডিডেট নিকিতা, রয়েছেন আমাদের সঙ্গে। নিকিতা, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত। এবং এক্স ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির রাজেন্দ্র পান্ডে রয়েছেন আমাদের সঙ্গে। রাজেন্দ্রবাবু, আপনাকেও স্বাগত জি24 ঘন্টায়। আমি প্রথমেই একটু নিকিতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নিকিতা আমাদের সঙ্গে রয়েছে। নিকিতা, পরীক্ষা নিয়ে যে বিতর্ক, তুমি পরীক্ষা দিয়েছো এবং তারপরে এই যে এত সমস্যার সৃষ্টি হচ্ছে, সমস্যা বাড়ছে, তো ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা তো চলেই আসছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি নিকিতা, বলো। নমস্কার, আমি নিকিতা ধারা। হ্যাঁ নিকিতা বলো, আমরা শুনতে পাচ্ছি। নিকিতা, নিকিতা তুমি কি আমাদের প্রশ্নটা শুনতে পেয়েছো? এই যে নিট এক্সাম নিয়ে এত কিছু প্রবলেমস চলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিকিতা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এই যে নিট এক্সাম নিয়ে আমাদের এত প্রবলেম চলছে, এখানে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রবলেমস হয়ে যাচ্ছে। কারণ আমার এটা ড্রপ ইয়ার ছিল। আমি এই বছরে কোনো কিছু কলেজ অ্যাটেন্ড না করে আমি এই নিট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, যার ফলে আমার এক্সামের ওএমআর শিট চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমার পুরো একটা বছর নষ্ট হয়ে গেল। আমি একবার, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার রাজীবের কাছে চলে যাব। আর রাজীব, খুব স্বাভাবিকভাবেই এখানে নিটের জন্য প্রিপারেশন, আমাদের যে একটু আগেই যেরকম তোমার সঙ্গে কথা হচ্ছিল, ক্লাস 7-8 থেকে কেউ শুরু করে, কেউ বা ক্লাস 9-10 থেকে শুরু করে। এতগুলো বছরের ইনভেস্টমেন্ট আমরা বলতে পারি, সেখানে বাইরের জগৎ থেকে প্রায় পার্শিয়ালি আলাদা হয়ে গিয়ে একটা বাচ্চা বা একটা পড়ুয়া সে এত বছর ধরে প্রিপারেশন নেয় এবং তারপর গিয়ে নিট অ্যাটেম্প নেয়, কারণ তার দু চোখ ভরে স্বপ্ন থাকে সে চিকিৎসক হবে, সে সমাজের কাজে আসবে, স্বাস্থ্য ব্যবস্থায় তারও নিজেরও যথেষ্ট কন্ট্রিবিউশন থাকবে, সে মানুষকে বাঁচাবে, প্রাণ বাঁচাবে। ডাক্তারকে আমরা ভগবানের জায়গা দিই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই প্রবেশিকা পরীক্ষার এহেন যদি তার কাম আউট হয় বা এই ধরনের যদি রেজাল্ট হয়, সেটা তো কত বড় স্বপ্ন ভঙ্গ একটা পড়ুয়ার জন্য কিংবা তাদের অভিভাবকদের জন্য। রাজীব, দেখো 24 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিলেন এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যেটি মেডিকেল এমবিবিএস পরীক্ষার একেবারে প্রবেশিকা পরীক্ষা। সেই 24 লক্ষ পরীক্ষার্থীর যে পরিবার, কত পরিবার হতে পারে তুমি অনুমান করছো? 24 লক্ষ পরিবার। আর এই 24 লক্ষ পরিবার শুধু নয়, যেমনটা তুমি বললে, ক্লাস 7-8 থেকে এই নিটের প্রিপারেশন শুরু হয়, কিন্তু স্বপ্ন দেখাটা শুরু হয় একেবারে বলা যেতে পারে আমাদের দেশে জন্মের পর থেকেই। একেবারে কচি কাঁচাদের প্রাথমিক স্কুলে যারা পড়ে, যারা নার্সারিতেও পড়ে, তাদের মাইন্ডসেট যদি তুমি দেখো, কথা বলে দেখো, তারা বড় হয়ে ডাক্তার হতে চান। সেই যে প্রিপারেশান, একেবারে ভিত নড়ে যাওয়া এটাকে বলে। তার কারণ এই যে এই নিটের যে প্রিপারেশান, তা অত্যন্ত শক্ত, কঠিন আমরা জানি, কিন্তু পুরোটাই অর্থের বিনিময়ে হবে। দেখো, বিহার এবং গুজরাটে পুলিশ তদন্ত করছে এবং সেই তদন্তে দেখা যাচ্ছে যে নিটে কারচুপির অভিযোগ উঠছে। অনেকেই গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলছেন যে তারা অর্থের বিনিময়ে প্রশ্ন পেয়ে গিয়েছিলেন, উত্তর পেয়ে গিয়েছিলেন, বিপুল অঙ্কের টাকা তারা ব্যয় করেছেন। এবং
তুমি যদি আরও একটি বিষয় দেখো যে সংস্থা এই পরীক্ষা নিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি আবারও তোমার কাছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসছি তোমার কাছে। ইতিমধ্যেই আপনাদের যেরকম জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির এক্স ভাইস চ্যান্সেলর রয়েছেন মিস্টার রাজেন্দ্র পান্ডে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার পান্ডে, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে বলা হচ্ছে যে একসঙ্গে 67 জন তারা টপ করছে এবং একই নাম্বার পেয়ে তারা শীর্ষস্থানে থাকছে, এই যে গোটা পরীক্ষা মাধ্যম, সেই মাধ্যমে বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা প্রশ্ন উঠে আসছে। যারা খুব অনেস্টলি খেটেছে, ডেডিকেটেডলি ক্লাস 7-8 থেকে প্রিপারেশন নেয় বা 9-10 থেকে প্রিপারেশন নেয়, এতগুলো বছরের ইনভেস্টমেন্ট শুধুমাত্র পড়ুয়াদের নয়, পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবকদেরও থাকে, তারপর এই ধরনের খবর যখন সামনে আসে, এটা কত বড় একটা সেটব্যাক হতে পারে? দেখুন ম্যাডাম, নিশ্চয়ই এটা হতাশাজনক যখনই মানুষ একটা অপ্রত্যাশিত রেজাল্ট কিছু হয়। যদি এটা সত্যি ধরে নেওয়া হয় যে 67 জন ছাত্র সত্যি সুযোগ্য এবং তারা নিজের চেষ্টায় ওই নাম্বারটা পেয়েছেন, সেটা ব্যর্থতা নয়, সেটা সম্বর্ধনার জিনিস। কিন্তু এটা সত্যি হয়েছে কি হয়নি, সেটাও অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্র্যাকিংয়ে বোঝা যেতে পারে। আমাদের শিক্ষামন্ত্রীও যখন স্বীকার করে নিয়েছেন যে বিশেষ করে বিহারে অনেকগুলো কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং সেটা যখন জানা গেছে, তখন কনফিডেন্সটাকে ফিরিয়ে আনার জন্যে ছাত্র এবং তাদের পরিবারের মধ্যে ওই সেন্টারগুলোকে আইডেন্টিফাই করে তাদের যারা পরীক্ষার্থীরা ছিলেন তাদের মধ্যে সবাই যদি অনিয়ম করে থাকেন, তাহলে সবাইকে চিহ্নিত করে কাউন্সেলিং থেকে ব্লক করা এবং সেটা সবার সামনে নিয়ে আসা, যাতে লোকে আশ্বস্ত হতে পারেন যে না, আমরা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছিলাম তারা সোজা পথে সঠিক সুযোগটা পাচ্ছি। এটা সুনিশ্চিত করাটা সিস্টেমের কাজ। এবং ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কটা মিডিয়া সামনে নিয়ে এসছে যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, তাদের বাইরেও যদি কিছু থাকে সেটাকে খুব তাড়াতাড়ি চিহ্নিত করা এবং সামনে এনে পরীক্ষা সিস্টেমটাকে কনফিডেন্স ফিরিয়ে কাউন্সেলিং করা। এটা যদি করা সম্ভব না হয়, তাহলে পরীক্ষার্থীদের যেটা ডিমান্ড সেটা মেনে নিতে দরকার। সেটা নিয়ে এগিয়ে যেতে হবে এবং তাড়াতাড়ি যাতে কাউন্সেলিংয়ের যে পিরিয়ড সুপ্রিম কোর্ট নির্ধারিত করে দিয়েছেন 31শে আগস্টের মধ্যে কাউন্সেলিং শেষ করা, তাদের কাছে একটু আরও সময় চেয়ে নিয়ে নতুন করে যদি প্রয়োজন হয় পরীক্ষা নিয়ে ওটাকে যথাশীঘ্র কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করা। এখান থেকেই আপনার কাছে জানতে চাইবো মিস্টার পান্ডে, এই যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাটা আপনি বললেন, এই যে এত বছর ধরে, যেটা আমরা বলছি বারবার, এত বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর সেই পরীক্ষাটা দিতে বসা এবং তারপর নিজের কোনো ফল্ট না থাকা সত্ত্বেও যে পরীক্ষার্থীদের ভুগতে হচ্ছে, অর্থাৎ যে হবু ডাক্তারদের ভুগতে হচ্ছে, তাদের কাছে তো এটা একটা খুব সেটব্যাক হয়ে গিয়ে দাঁড়ায় এবং এরকম একটা জায়গায় চলে যায় যে আমি কি দোষ করলাম। ট্রু, এটা বেদনাদায়ক। কিন্তু ধরুন 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে মাত্র 1 লক্ষ ফেভার পেয়েছে অনিয়ম করে, কিন্তু এই 1 লক্ষ জন তো পুরো সিটটা ব্লক করে দেবে। এবার আমি যদি এই 1 লক্ষ জনকে চিহ্নিত না করতে পারি, তাহলে বাকি 23 লক্ষ জন সঠিকভাবে পরীক্ষা দিলেও তো সুযোগটা পাবে না এবং তাদের ক্ষেত্রে হতাশাটা আরও বাড়বে যদি আবার পরীক্ষা নিয়ে না নেওয়া হয়। হ্যাঁ, যদি এই 1 লক্ষ লোকের মধ্যে চিহ্নিত করা যায়, কি যেই সংখ্যায় থাকুক না কেন, 60, 80, 40 হাজার, চিহ্নিত করে তাদেরকে যদি ডিবার করে দেওয়া যায় এবং ফ্রেশ মেরিট লিস্ট তৈরি করে কাউন্সেলিং করা যায়, এটা তো সবথেকে ভালো হয়, ফার্স্ট অপশন। একেবারে আমাদের কিন্তু সঙ্গে যদি এটা সম্ভব না হয়, মিস্টার পান্ডে, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন যিনি ইতিমধ্যেই নিট পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী, তার থেকে আমরা জেনে নেব। নিকিতা রয়েছেন আমাদের সঙ্গে। নিকিতা, যেমনটা রাজেন্দ্র বাবু বলছেন, মিস্টার পান্ডে বলছেন যে যেভাবে নতুন করে এত বিতর্ক সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেখানে নতুন করে আবার পরীক্ষা নিয়ে এই সমস্ত বিতর্কের অবসান করিয়ে নেওয়া যেতে পারে। তোমরা পরীক্ষা দিয়েছো, এত বছর
ধরে পড়াশোনা করে, তোমরা কিভাবে নিচ্ছ এই বিষয়টা? যদি নতুন করে আবার পরীক্ষা হয় তাহলে তোমাদের কাছে সেটা গ্রহণযোগ্য, নাকি তোমাদের সেটা সমস্যায় পড়তে হবে? হ্যাঁ, হ্যালো। যেরকম স্যার বললেন আমি তো ওনার সাথে একমতই আছি, কারণ আমরা যদি আবার পরীক্ষা দিই তাহলে জানা যাবে কে কত মার্কস পেয়েছে, কে ভুলভাবে মার্কস পেয়েছে, আর সেইভাবে আমরা আমাদের পারফেক্ট র্যাঙ্কিং জেনে আমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবো। নিকিতা, তার মানে তোমরা পুরোপুরি প্রস্তুত আরও একবার যদি এক্সাম হয়? হ্যাঁ, কারণ আমাদের আর যে আগের OMR শিটগুলো ছিল, মানে আগের বারের এক্সামের যেটা আমরা এইবারে দিলাম, সেইটার পেপারগুলো তো আর আবার খুঁজে পাওয়া যাবে কি যাবে না, আর সেই হিসাবে মার্কস অ্যাকচুয়ালি আমরা পাবো কি পাবো না সেটার তো কোনো গ্যারান্টি নেই। তার মানে নিকিতা এখানে বলতে চাইছো যে তোমরা একটা ফেয়ার অ্যাসেসমেন্ট চাইছো, তোমরা যারা এতদিন ধরে এত অনেস্টির সঙ্গে প্রিপারেশন নিয়ে যারা অ্যাপিয়ার করেছো তারা চাইছো যে একটা ফেয়ার অ্যাসেসমেন্ট হোক তোমাদের ক্ষেত্রে, সেই জন্য আবার পরীক্ষায় বসতেও তোমরা প্রস্তুত? হ্যাঁ, কারণ আমার তো বলতে গেলে আমাকে যদি বলে আমি তো একদম প্রস্তুতি আছি পরীক্ষা দেওয়ার জন্য, কারণ আমার তো OMR শিটই পুরো বদলে গেছিলো, যেখানে আমি যে ডিজার্ভিং মার্কস পাচ্ছিলাম সেই মার্কসটা আমি পাচ্ছি না, তো আমি আবার এক্সাম দিতে প্রস্তুতি আছি। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো নিকিতা। আমরা শুনছিলাম যিনি এতদিন ধরে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন এবং একজন পরীক্ষার্থীর বক্তব্য। আরো একটা বিষয় হচ্ছে যেটা বারবার আমরা বলছি যে মন ভেঙে যাওয়া, একটা স্বপ্ন ভঙ্গ হওয়ার যে কষ্ট, সেটা একমাত্র যারা এতদিন ধরে প্রিপারেশন নেয় তাদের পক্ষেই বোঝা সম্ভব। ডক্টর অর্কদীপ বিশ্বাস আমাদের সঙ্গে তিনি জয়েন করেছেন। ডক্টর অর্কদীপ বিশ্বাস রয়েছেন। আমি একবার ডক্টর অর্কদীপের কাছে চলে যাবো। ডক্টর অর্কদীপ, আপনি চিকিৎসার পাশাপাশি আপনি এই নিট যারা বসতে চলেছে আপনি তাদেরও তিনি সেখানেও গাইড করেন আপনি। তো এত বছর ধরে প্রিপেয়ার তারা হতে থাকে, প্রিপারেশন নিতে থাকে, এবং একটা এই এক্সামের পেছনে কত ডেডিকেশন থাকে, কত একাগ্রতা থাকে, তারপর গিয়ে একটা বাচ্চা বা একটা পড়ুয়া গিয়ে সেখানে নিট অ্যাপিয়ার করছে, ভবিষ্যতে তাদের চোখে ডাক্তার হওয়ার চিকিৎসার স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই ধরনের সেটব্যাক আপনি কি বলবেন? এটা খুব বড় সেটব্যাক আমার মনে হয়, কারণ খুব খারাপ লাগার জায়গা এটা। তার কারণ আমি এরকম বহু ছাত্রছাত্রীকে জানি যারা প্রায় 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর ধরে এই পরীক্ষাটার জন্য লেগেছিল। এরকমও আমি আমার ব্যক্তিগত ছাত্রকে জানি যার মা 2 সপ্তাহ আগে মারা গেছিল, তবুও সে মনের জোরকে হারায়নি এবং সেই পরীক্ষা দিয়েছিল। কারণ সবার এই ভরসা থাকে যে এই পরীক্ষাটা দিয়ে আলটিমেটলি সে সমস্ত কিছুকে পাল্টে ফেলবে এবং সে একটা মেডিকেল কলেজে যাবে, সে ডাক্তার হবে। এইরকম একটা স্বপ্ন নিয়ে লোকে এই পরীক্ষাটা দেয়, এবং আমাদের দেশে ডাক্তার হওয়ার স্বপ্ন মনে হয় বহু ছাত্রছাত্রীদের মধ্যেই থাকে। তো সেইখানে যদি এই পুরো সিস্টেমটার উপর একটা প্রশ্নচিহ্ন চলে আসে, যেখানে ছাত্রছাত্রীদের কাছে এই মেসেজটা যায় যে তারা মেধা নয় অন্য কোনো শক্তির কাছে হেরে যাচ্ছে, তাতে তারা যতই পরিশ্রম করুক আলটিমেটলি তারা হয়তো যেটা কাঙ্ক্ষিত ফলাফল, তাদের যেটা স্বপ্ন পূরণ, সেটা হবে না, এবং সেটা অন্য কোনো শক্তির জন্য হবে না, মেধার কাছে নয়। তাহলে আমার মনে হয় সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এটা একটা বড় সেটব্যাক, এবং গোটা শিক্ষা ব্যবস্থার উপর একটা প্রশ্নচিহ্ন পড়ে যাবে। এবং আমার মনে হয় ভবিষ্যতে যারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নেবে বা যারা পড়াশুনো করবে ওভারঅল, তাদের সবারই মনে হতেই পারে যে পড়াশুনো করে আলটিমেটলি আমার কি হবে। এই জায়গাটা আমি একটু আপনার কাছেই আসবো। এই যে ধরুন আমরা যখন জানি যে আমরা একটা এক্সাম দেব, সেটার জন্য আমরা পুরো প্রিপারেশন নিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমাদের সঙ্গে আমাদের বাড়ির লোকজনও থাকে, তাদেরও প্রচন্ড ডেডিকেশন থাকে। একটা বাচ্চা একটা এক্সাম দিতে যাচ্ছে, এর পিছনে এক্সামটা দেওয়ার পর আমরা না খুব নিশ্চিন্ত হয়ে যাই। এটা আপনিও যখন এক্সাম দিচ্ছেন তখনও হয়েছে।
এবার তারপর আবার যদি গিয়ে আমরা হঠাৎ করে জানতে পারি যে সেই এক্সামটা আবার নেওয়া হবে, এটাও তো এক ধরনের মানে কোথাও গিয়ে একটা হতাশাজনক বাচ্চাদের কাছেও, যে এত প্রিপারেশন নিয়ে যেটা দিয়ে আমি রিল্যাক্স হয়ে গিয়েছিলাম, যে এরপর অর্থাৎ আমি যা প্রিপারেশন নিয়েছি সেই সময় পরীক্ষা দিয়ে চলে এসেছি, সেটা আমাকে আবার একটা নতুন করে আমাকে মনোবল বাড়াতে হচ্ছে, সেই আবার একটা মেন্টাল প্রিপারেশন নিতে হচ্ছে যে আবার সেই এক্সাম আমি দিতে চলেছি। এটাও তো কোথাও গিয়ে একটু বাচ্চা পড়ুয়াদের কাছে বেশ চাপের হয়ে যায়। ডক্টর অর্কদীপ। একদম ঠিক, এবং মানে এখানে দুরকম ভাবেই আমি যদি ভাগ করি, এটা দুজনের জন্যই সমস্যা। একটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি সৎভাবে পরীক্ষা দিয়েছিল, ভালো নম্বর পেয়েছিল এবং যারা মেডিকেল কলেজ যাওয়ার জন্য রেডি, এখন যদি হঠাৎ করে তাদেরকে আবার বলা হয় যে না এই সব পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, আবার পরীক্ষা দিতে হবে, এটা তাদের জন্যেও যথেষ্ট চাপের। কারণ আমি এটা বুঝতে পারছি, যারা ভেবেছিল যে এবার আমি ভালো নম্বর পেয়েছি এবার চলে যাব, যাদের নম্বর 680, 690, 700, তাদের কাছে অবভিয়াসলি এটা একটা বড় প্রশ্ন। এবং আবার আরেক দিকও সত্যি, যারা হয়তো 600, 610 পেয়েছিল এবং যারা ডিজার্ভিং ছিল, যারা যেতে পারছে না, তাদের জন্য এটা সমস্যা। তো এবার আমার বক্তব্য, এই দুজনেরই সাফার করার কথা ছিল না, কারণ এই দুটো ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরই, এদের তো কোনো দোষ ছিল না, এরা পড়াশুনো করেছিল, এরা পরীক্ষা দিয়েছিল। এখন যদি এই সমস্যাটা অন্য কারুর হয়, তাহলে আমি কালকে শুনছিলাম প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে ম্যাক্সিমাম শাস্তি দেওয়া হবে, সমস্ত কিছু করা হবে, কিন্তু শাস্তি তো দেওয়া হলো, কিন্তু এই মুহূর্তে যে 24 লক্ষ ছেলে মেয়ে সাফার করছে, সেই সাফারিংটা কি হবে? একেবারে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর অর্কদীপ আপনিও আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে নিকিতা রয়েছে, আমাদের সঙ্গে মিস্টার পান্ডে রয়েছেন, আপনারা থাকুন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হচ্ছে, এই আলোচনায় আমরা আবারও ফিরবো, তার ততক্ষণ আপনারা নজর রাখুন জি 24 ঘন্টার পর্দায়। দেখছেন অন দ্য স্পট, যে আলোচনার মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষা নিয়েই এই মুহূর্তে তুঙ্গে উঠেছে বিতর্ক, কারণ পরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়েই উঠেছে প্রশ্ন, আর তার ফলে হবু ডাক্তারদের ভবিষ্যৎ একেবারে প্রশ্ন চিহ্নের মুখে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রাজীবের সঙ্গে আমরা কথা বলবো। রাজীব, সকাল থেকেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে এতগুলো পরীক্ষার্থী, লক্ষ লক্ষ পরীক্ষার্থী, সবাই তো ভুল করেনি, যারা ভুল করেনি তাদের মাসুল গুনতে হচ্ছে, ফলে মনোবল, তাদের যে মনোবল যে তারা ডাক্তার হবে, মানুষের চিকিৎসা করবে, এই মনোবলে একটা আঘাত তো পড়ছেই। অবশ্যই মনোবলে আঘাত পড়ছে, এবং এক্ষেত্রে তোমাকে আমি যে ক্রোনোলজির কথা বলা হয় তোমাকে এখন আমি সেটা একটু বলে বোঝাতে চাইবো। যে দেখো, গত 5 মে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হলো, এবং এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে 15 থেকে 20 মিনিট পরে প্রশ্নপত্র পৌঁছলো। শুধু কি তাই, এরপরে মামলা হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলায় গত 13ই জুন কেন্দ্র সরকারের তরফে এনটিএ জানালো যে তারা 1563 জনের পরীক্ষা আবার নেবে, তার কারণ তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এই 1563 জনের মধ্যে অন্তত 750 জন রয়েছে যাদের টোটাল মার্ক পরীক্ষা দিয়ে তারা পেয়েছেন 163-64, অর্থাৎ 720-র মধ্যে 163-64 নাম্বার পেয়েছে তারা। গ্রেস মার্ক দিয়ে তারা র্যাঙ্ক করে নিয়েছে। এছাড়াও যে বিষয়গুলি রয়েছে, যে 67 জনের কথা বলা হচ্ছে তারা 720 নাম্বার, 100% নাম্বার পেয়েছে। সেই 67 জনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের যাদের 7-8 জন করে রয়েছে, অর্থাৎ আমার একটি এই ট্রেনিং কেন্দ্র যেখান থেকে আমি প্রশিক্ষণ দেবো, যেখান থেকে আমি তুমি আমাদের সঙ্গে থাকো, জয়েন্টে চান্স পাওয়া শেখাবো, সেরকম কেন্দ্রে রয়েছে 7টি। আমরা এই খবর, আমরা এই আলোচনা নিয়েই ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।